বাংলাদেশের রাজনীতি যেন এক চক্রাকার ইতিহাস, যেখানে পুরনো অধ্যায়ে নতুন প্রেক্ষাপটে বারবার ফিরে আসে। চরিত্র বদলায়, প্রেক্ষাপট বদলায়, কিন্তু প্রশ্নগুলো থেকে যায় একই রকম তীক্ষ্ণ ও স্পর্শকাতর। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ৬ বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই প্রত্যাবর্তন ছিল শুধু একজন রাজনৈতিক নেত্রীর দেশে ফেরা নয়, এটি ছিল এক অনিশ্চিত সময়ের রাজনীতির পুনর্গঠনের সূচনা। আর সেই পথকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সহজ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২০২৬ সালের পরিবর্তিত বাস্তবতায় যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে এক বড় প্রশ্ন: ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? ৪৪ বছর আগে বাবা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন, ছেলে কি সেই পথেই হাঁটবেন, নাকি নতুন প্রজন্মের নেতৃত্ব সম্পূর্ণ ভিন্ন এক কৌশল বেছে নেবে? ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিমাণে নিহত হন শেখ মুজিবুর রহমান। সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৭৫ থেকে ১৯৮১ এই দীর্ঘ সময় প্রবাসে কাটাতে বাধ্য হন শেখ হাসিনা। রাজনৈতিকভাবে অনিশ্চিত, নিরাপত্তাহীন এবং ভবিষ্যৎহীন এক সময়ে অনেকেই মনে করেছিলেন মুজিব পরিবারের রাজনৈতিক অধ্যায় বুঝি এখানেই শেষ। কিন্তু রাজনীতির বাস্তবতা প্রায়ই ধারণাকে ভুল প্রমাণ করে। ১৯৭৭ সালে ক্ষমতায় এসে জিয়াউর রহমান এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। সামরিক শাসনের প্রেক্ষাপট থেকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া, সেখানে বহুদলীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে ওঠে। তিনি উপলব্ধি করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই রাজনৈতিক সহনশীলতার একটি দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা দেখা যায়। ১৯৮১ সালে আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করলে কোনো আইনি প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি, বরং রাষ্ট্রের পক্ষ থেকে সসম্মানে দেশে ফেরার সুযোগ তৈরি করা হয়। দিল্লিতে বাংলাদেশের তৎকালীন হাই কমিশনার আবুল এহসান জিয়ার নির্দেশে যোগাযোগ করেন। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও শেখ হাসিনাকে আশ্বস্ত করা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে যে নিরাপত্তা দেওয়া হয়, একই মানের নিরাপত্তা তাকে নিশ্চিত করা হবে। ১৭ মে ১৯৮১ শেখ হাসিনার দেশে ফেরা তাই শুধু রাজনৈতিক নয়, প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জিয়ার আমলেই গৃহীত হয়েছিল, যদিও তার শাহাদাতের কারণে তিনি নিজে তা সম্পন্ন করতে পারেননি। তবু এই সিদ্ধান্ত জাতীয় সংহতির বার্তা বহন করেছিল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও একটি বৃহৎ দলকে প্রক্রিয়ার ভেতরে রাখার যে নীতি, সেটিই গণতন্ত্রকে শক্তিশালী করে। এই বার্তাই তখন প্রতিষ্ঠিত হয়। সময়ের চাকা ঘুরে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে, আর শুরু হয় নতুন রাজনৈতিক বিন্যাস। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দীর্ঘ ১৭ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এই উত্থানও কম নাটকীয় নয়। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, নির্বাসন ও বিতর্ক পেরিয়ে তার ক্ষমতায় আসার নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি আঞ্চলিক কূটনীতিতে বাস্তববাদী অবস্থানের জন্য পরিচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, যার দীর্ঘ বিদেশ অভিজ্ঞতা নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এই বাছাই ইঙ্গিত দিচ্ছে সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংঘাত নয়, ভারসাম্যের কৌশল নিতে চায়। অন্যদিকে কট্টর ভারত বিরোধী হিসেবে পরিচিত লুৎফুজ্জামান বাবর বা রুহুল কবির রিজভির মতো নেতারা মন্ত্রিসভায় স্থান পাননি, বরং তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ও কূটনৈতিকভাবে পরিমিত ভাবমূর্তির ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভারত ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত। আঞ্চলিক ভূরাজনীতির বাস্তবতা বিবেচনায় এই কৌশলকে অনেকেই সময়োপযোগী বলছেন। সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন, শেখ হাসিনা কি দেশে ফিরবেন? একাংশ বিশ্লেষক মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। দেশে দলটির বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে অসন্তোষ জমতে পারে। আবার অন্য অংশ বলছে, আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা ছাড়া কোনো রাজনৈতিক পুনর্বাসন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাস্তবতা হল, ১৯৮১ সালের প্রেক্ষাপট আর ২০২৬ সালের প্রেক্ষাপট এক নয়। আজ শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার অভিযোগও আলোচনায় এসেছে। একইভাবে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের গ্রেফতার, রিমান্ডে নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী সময়ে একাধিক মামলাও রাজনৈতিক স্মৃতিতে জায়গা করে আছে। এই পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শোনা যাচ্ছে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে ভারত, যেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রকাশ্য কূটনৈতিক আলোচনার পাশাপাশি আড়ালে গুরুত্বপূর্ণ সমঝোতার বিষয়েও আলোচিত হতে পারে।
লক্ষণীয়ভাবে সাম্প্রতিক বক্তব্যে উভয় পক্ষের কড়াকড়ি কমে এসেছে, যা নীরব কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। তবে ঝুঁকি কম নয়। যদি দেশে ফিরে প্রতিশোধমূলক রাজনীতি শুরু হয়, তবে তা নতুন করে অস্থিরতা ডেকে আনতে পারে। আবার যদি বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের ওপর ন্যস্ত হয় এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া স্বচ্ছ থাকে, তবে সেটি হতে পারে রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দৃষ্টান্ত। গণতন্ত্রের শক্তি প্রতিশোধে নয়, প্রক্রিয়ায়। এই বোধ যদি প্রতিষ্ঠিত হয়, তবে তা দীর্ঘমেয়াদে লাভজনক হবে। সবশেষে প্রশ্ন একটাই, তারেক রহমান কি কেবল ক্ষমতার সমীকরণেই সীমাবদ্ধ থাকবেন, নাকি জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার ঝুঁকি নেবেন? যদি তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকেও প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে রাখার সিদ্ধান্ত নেন, তবে তা হবে বড় রাজনৈতিক বার্তা। আর যদি সংঘাতের পথ বেছে নেওয়া হয়, তবে ইতিহাস হয়তো আবারও বিভাজনের দিকেই ঘুরবে। ইতিহাস বলে, কখনো কখনো একটি সিদ্ধান্তই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। ১৯৮১ সালে নেওয়া এক সিদ্ধান্ত যেমন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছিল, তেমনি ২০২৬ সালেও একটি সিদ্ধান্ত আগামী দশকের গতিপথ নির্ধারণ করতে পারে। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্ব কোন পথ বেছে নেয়, সংঘাতের নাকি সমঝোতার, প্রতিশোধের নাকি প্রাতিষ্ঠানিক ন্যায় বিচারের। বাংলাদেশের রাজনীতি আবারও এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।